পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরই দেশটির সেন্ট্রাল কমান্ড ইরানের অন্তত 7টি স্থানে শক্তিশালী হামলা চালানোর কথা জানিয়েছে। এদিকে ইরানি গণমাধ্যমের দাবি, বুধবার ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় 4জন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। মধ্যপ্রাচ্যে আরও তীব্র হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত। জর্ডানে মার্কিন বিমান ঘাঁটি ও কমান্ড সেন্টারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় তারা ইরানের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। মার্কিন হামলায় কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরেতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাসনিম নিউজের দাবি, কেশম দ্বীপে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন। এদিকে IRGC জানিয়েছে যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে তাদের প্রতিরোধও চলবে। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর দিকে যাওয়া 3টি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার দাবিও করেছে। অন্যদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় 4জন ইরানি সামরিক উপদেষ্টা এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সের অন্তত 20 সদস্য নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এই হামলার নিন্দা জানিয়ে ইরাক সরকার বলেছে, এতে পুরো অঞ্চল আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এদিকে মিশরের দামিয়াত্তা বন্দরে একটি মার্কিন মালিকানাধীন গ্যাসবাহী ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এটি ড্রোন হামলার ফল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মনিরুজ্জামান বাবু, ৭১। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার এক সপ্তাহ পর দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপ করার বিষয়ে চিন্তা ভাবনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ওই অঞ্চলের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলেছে, হুথিরা দক্ষিণ লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করা বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী বেশিরভাগ জাহাজের ওপর ফি নির্ধারণ করার বিষয়টি খতিয়ে দেখছে। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তারা। তবে এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও হুথিদের মিডিয়া অফিস থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সূত্রগুলো বলছে, চীনা জাহাজকে এই মাশুল পরিশোধ করতে ছাড় দেওয়া হবে। চীনা তেল ট্যাঙ্কার যেন কোনো ধরনের হামলার শিকার না হয়ে দক্ষিণ লোহিত সাগর পার হতে পারে, সেজন্য হুথিদের সাথে সরাসরি আলোচনা করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে চীন থেকে প্রায় 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর প্রথম চালানটি তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রায় 6 থেকে 7 কোটি ডলার মূল্যের এই চুক্তিটি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধ শুরুর পর থেকে স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারে তেহরানের নেয়া অন্যতম বড় পদক্ষেপ। চুক্তির আওতায় চীন নির্মিত QW-12 এবং FN-16 সহ 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হচ্ছে। এদিকে চীন এ সংক্রান্ত প্রতিবেদন পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সংঘাত নিরসনে সবসময় গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। অন্যদিকে পাকিস্তানও তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করে এই অস্ত্র সরবরাহের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। প্রণালীটির যৌথ ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের দাবি, নতুন ব্যবস্থায় হরমুজের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকতে হবে তাদের হাতে। শারমিন স্বপ্নার রিপোর্ট। আবারও তৈরি হয়েছে হরমুজ সংকট। রণকৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই প্রণালীটির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে এবার ওমানের সাথে টানাপোড়েন শুরু হয়েছে তেহরানের।
ইরানের দাবি, ওমানের দেয়া প্রস্তাবে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উদ্বেগকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি, আর তাই তেহরান উপস্থাপন করেছে নিজেদের আলাদা পরিকল্পনা। তবে বিশ্লেষকরা বলছেন, এই মতবিরোধ কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অন্য দেশগুলো এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার বড় সমীকরণ। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবহন হতো এখান দিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান জলপথটি বন্ধ করলে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি বন্দরে অবরোধ দেয় ওয়াশিংটন। সংঘাত এড়াতে 17 জুন দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও হরমুজ পরিচালনার বিষয়টি অস্পষ্ট থাকায় সামরিক ও কূটনৈতিক উত্তেজনা রয়েই যায়। সংকট নিরসনে মধ্যস্থতাকারী দেশ ওমান হরমুজের নিয়ন্ত্রণ দুটি দেশের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়। এই পরিকল্পনায় ইরানের উপকূল সংলগ্ন নৌপথ তেহরান এবং ওমানের উপকূল ঘেঁষা অংশ মাস্কাট পরিচালনা করবে। পাশাপাশি প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে নেওয়া স্বেচ্ছাধীন ফি থেকে যৌথভাবে চলবে নৌ চলাচল, পরিবেশ সংরক্ষণ ও উদ্ধার কার্যক্রম। তবে ওমানের সেই সমতার প্রস্তাব নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের নিজস্ব প্রস্তাবে বলা হয়েছে, একটি নৌপথ থাকবে পুরোপুরি তাদের জলসীমার মধ্যে, আর অন্য পথের একটি অংশও যাবে ইরানের জলসীমা ছুঁয়ে। এতে করে প্রবেশ ও প্রস্থান উভয় দিকের জাহাজ চলাচলের উপর কার্যকর নজরদারি রাখতে পারবে তেহরান। নিজেদের ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থাকে অপরিহার্য বলছে ইরানি কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে নতুন একটি বিকল্প ভেবে দেখছে মাস্কাট। এতে 3টি পৃথক নৌপথ রাখার কথা বলা হচ্ছে, যার একটি থাকবে ইরানের জলসীমায়, একটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে এবং অপরটি ওমানের জলসীমায়। এই পরিকল্পনায় তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মূল নিয়ন্ত্রণের বাইরেও জাহাজ চলাচলের সুনির্দিষ্ট পথ, ট্রানজিট ফি এবং সেই ফি কে নির্ধারণ বা সংগ্রহ করবে তা নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য রয়েই আছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে এই কূটনৈতিক রেষারেষি দ্রুত সমাধান না হলে আবারও বড় ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। শারমিন স্বপ্না, একাত্তর। ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজায় 60,000-এর বেশি শিশু অভিভাবকহীন হয়েছে, এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এর মধ্যে 52,000 শিশু তাদের বাবাকে, প্রায় 6,000 মাকে এবং 2,500 শিশু উভয়কেই হারিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের ফলে 2,000-এর বেশি পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এসব হামলায় 1,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আর 4 বছরে প্রাণ গেছে 73,000-এর বেশি ফিলিস্তিনির। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব আর ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠতা, এই দুই অস্ত্রেই টিকেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু রিপাবলিকান শিবিরেই এখন তার জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্ন। তবে কি বদলে যাচ্ছে ওয়াশিংটনের চেনা সমীকরণ? আল জাজিরা তথ্য নিয়ে মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। আসন্ন নির্বাচন, দুর্নীতির বিচার এবং ইরানে চলমান যুদ্ধের নানা টানাপোড়েনের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়াশিংটনে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন রাজনীতির অলিগলি চেনার বিশেষ দক্ষতাকে সবসময় নিজের রাজনৈতিক ক্যারিয়ারের বড় হাতিয়ার বানিয়েছেন নেতানিয়াহু। এতদিন ইসরায়েলিদের তিনি বুঝিয়েছেন, ওয়াশিংটনের সমর্থন আদায় ও দেশটির উপর প্রভাব বজায় রাখতে তার বিকল্প নেই। তবে সাম্প্রতিক চিত্রটা যেন একেবারেই ভিন্ন। ইরানের যুদ্ধ স্থবির হয়ে পড়া, যুক্তরাষ্ট্রের 535 যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রির সিদ্ধান্ত এবং সৌদি আরবের সাথে পারমাণবিক চুক্তির সম্ভাবনা, সব মিলিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্তগুলোতে নেতানিয়াহুর একক প্রভাব আর চোখে পড়ছে না। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর সফরকে মূলত নিজ দেশের রাজনীতিতে জনমত ফেরানোর সুযোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর জন্য বাস্তব পরিস্থিতি এখন বেশ কঠিন। যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের পাশাপাশি ডানপন্থী রিপাবলিকান ও ট্রাম্পের ঘনিষ্ঠদের কাছেও তিনি আগের মতো গ্রহণযোগ্য নন। অনেকেই মনে করছেন নেতানিয়াহুই ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বিপর্যয় ডেকে এনেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র কাকে অস্ত্র বিক্রি করবে তা কেউ ঠিক করে দিতে পারবে না। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে এখন নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নেমেছে। প্রকাশ্যে নেতানিয়াহুর প্রশংসা করলেও হয়তো ইসরায়েলকে নতুন নেতৃত্ব খোঁজার পরামর্শ দিয়ে বসবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। সামনে নির্বাচন, দেশে দুর্নীতির মামলা আর ওয়াশিংটনে মিত্রদের হারিয়ে ফেলার আশঙ্কা, সব মিলিয়ে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এই বৈঠকের পেছনে লুকিয়ে রয়েছে গভীর রাজনৈতিক অনিশ্চয়তা। নেতানিয়াহু কি পারবেন তার পুরনো কৌশল দিয়ে রাজনৈতিক ভাগ্য ফেরাতে, নাকি তার সেই শক্তিশালী ট্রাম্প কার্ড এখন আসলেই অকার্যকর? জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে অন্তত 17 জনে পৌঁছেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বহু মানুষ, তাদের উদ্ধারে কাজ করছেন দমকল কর্মীরা। এদিকে ভূমিকম্পের আঘাতে 36,000-এর বেশি পরিবার এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 7.1 মাত্রা ভূমিকম্প আঘাত হানে কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে। এতে বহু ভবন ধসে যায়, ফেটে যায় বিভিন্ন সড়ক এবং ক্ষতিগ্রস্ত হয় সেতু। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে কুমামোতোর একটি শপিং মলে। ভূমিকম্পের কিছুক্ষণ পরেই সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে আটকা পড়েন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন 3,500-এর বেশি কর্মী। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি। ইউরোপ জুড়ে আবারও তীব্র তাপপ্রবাহ। স্পেন, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, যুক্তরাজ্য থেকে ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশে দাবানল, খরা ও চরম গরমে বাড়ছে দুর্ভোগ। এরই মধ্যে গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের সময় নিহত হয়েছে 3 দমকল কর্মী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়াই এখন নতুন বাস্তবতা বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। ইউরোপ জুড়ে একের পর এক তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসে বাড়ছে উদ্বেগ। স্পেনের টলেডো, মাদ্রিদ, আভিলা ও কাস্তেওন অঞ্চলে আগুনের ঝুঁকি কমায় কয়েক হাজার মানুষকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। শুধু মাদ্রিদেই প্রায় 24,000 মানুষ ফিরেছেন ঘরে। তবে কাস্তেওনের আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। সেখানে প্রায় 10,000 মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। ভীষণ ভয় লাগছে। বাড়িতে ফিরে সবকিছু দেখে কান্না পাচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতির ছবি দেখছিলাম, কিন্তু বাস্তবে যে এতটা ভয়াবহ হবে তা কল্পনাও করিনি। এখন সবকিছু পরিষ্কার করে আবার নতুন করে শুরু করতে হবে। স্পেনের আভিলা প্রদেশে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে ইতোমধ্যে পুড়ে গেছে 43,000 হেক্টরেরও বেশি বনভূমি। চলতি বছর দেশটিতে আগুনে পুড়ে গেছে 2,07,000 হেক্টরের বেশি এলাকা। এখনও 10টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও দমকা হাওয়ার কারণে পরিস্থিতি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। প্রতিবেশী ফ্রান্সের বোর্দোর পশ্চিমাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। গিরন্দ অঞ্চলে দাবানলে পুড়ে গেছে 42,000 হেক্টরের বেশি বনভূমি। সরিয়ে নেওয়া হয়েছে 2 লাখেরও বেশি মানুষ। 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এবং শুষ্ক বাতাস আগুন আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র ও মহাকাশ শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অঞ্চলেই আমার জন্ম ও বেড়ে ওঠা। নিজের এলাকাকে আগুনে পুড়ে যেতে দেখা খুবই কষ্টের। ছোটবেলায় 33 ডিগ্রি সেলসিয়াস গরমই তাপপ্রবাহ মনে হতো। এখন প্রতি বছরই 40 ডিগ্রির বেশি তাপমাত্রা হচ্ছে। এটা স্পষ্ট যে জলবায়ু বদলে গেছে। তুরস্কের মুগলায় কৃষিজমি থেকে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকল কর্মী, বিমান ও হেলিকপ্টার। এদিকে যুক্তরাজ্যে খরা পরিস্থিতি আরও তীব্র হয়েছে। জার্মানির মিউনিকে বিদ্যুৎ সাশ্রয়ী ডিস্ট্রিক্ট কুলিং ব্যবস্থার ওপর বাড়ছে নির্ভরতা। আর ইন্দোনেশিয়ার সেন্ট্রাল কালিমান্তানে দীর্ঘ খরায় পানির সংকটের মধ্যেই বনে ছড়িয়ে পড়েছে আগুন। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।
ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে কিয়েভের পাশাপাশি দিনিপ্র ও ক্রিভি রিহ শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রথম দফার হামলার পর আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভের দিকে ছোড়া হয়েছে বলেও জানানো হয়। কিয়েভের মেয়র আরও হামলার আশঙ্কায় সবাইকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। রাশিয়ার জ্বালানি পণ্যের প্রধান ক্রেতাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও ইরানের ওপর কড়াকড়ি বাড়ানোর লক্ষ্যে বহু প্রতীক্ষিত একটি দ্বিদলীয় বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই বিলটি পাশের মধ্য দিয়ে ট্রাম্পকে ভারত ও চীন সহ রাশিয়ার জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ ৫ ক্রেতা দেশের ওপর ১০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। বিলটি সিনেটে অনুমোদন পেতে ৭টি ভোটের প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত বিলটির পক্ষে ৮৬টি এবং বিপক্ষে ১২টি ভোট পড়ে। অনুমোদিত বিলটিতে রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান এবং মস্কোর তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত কথিত শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। তবে যেসব দেশ রাশিয়া থেকে তাদের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের ১৫%-এরও কম আমদানি করে, বিলটিতে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে জ্যাক লেটনকে অনুমোদন দিয়েছে সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মনোনয়ন বিলম্বিত করার কয়েক সপ্তাহ পর স্থায়ী পরিচালক হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এবং সাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ক্লেটন দলীয় লাইনে ৫১-৪৭ ভোটে অনুমোদন পান। ভোটাভুটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ক্লেটনের প্রশংসা করে লেখেন যে সব দিক থেকেই অসাধারণ এবং পরিচালক হিসেবে দারুণ কাজ করবেন। সুনামগঞ্জ ৩ আসনের এমপি কয়সর এম আহমেদকে নাগরিক সংবর্ধনা দিয়েছে লন্ডনে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ। স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের একটি হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন কয়সর এম আহমেদ। পরে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর, শান্তিগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান তিনি। সেই সাথে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর ১:৩০টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।